সম্প্রতি সঞ্চয়পত্রে দুইটি বড় পরিবর্তন এসেছে। এই দুইটি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় থাকবেন, অর্থাৎ আর্থিকভাবে সুবিধা পাবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বিশেষত যাদের বিনিয়োগ 5 লাখ টাকা পর্যন্ত বা 5 লাখ টাকার নিচে। এই দুইটি বড় পরিবর্তন হলো, আগে যে হারে মুনাফা দেওয়া হতো তার থেকে এখন অনেকটাই বেড়েছে। বর্তমানে সর্বোচ্চ 12.5% হারে মুনাফা পাওয়া যায়। আরেকটি হলো যে আগে যেখানে মুনাফা থেকে 10% উৎসে করকর্তন করা হতো, সেখানে 5 লাখ টাকা পর্যন্ত যদি বিনিয়োগ থাকে তাহলে উৎসে 10%-এর জায়গায় 5% হিসেবে উৎসে করকর্তন করা হবে। এই পরিবর্তনের ফলে আপনি যদি চান যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন, তাহলে কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনার কত মুনাফা আসবে, আপনি কিভাবে সর্বোচ্চ মুনাফা পেতে পারেন, আপনি কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন সঞ্চয়পত্রের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে চলুন জেনে নেই। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। এই 4 ধরনের সঞ্চয়পত্রেই আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা, যে কোনো তফসিলি ব্যাংকের শাখা এবং আপনার পাশে ডাকঘর থেকেও কিনতে পারেন। আপনি যখন এই 4টি সঞ্চয়পত্র কিনতে যাবেন, তখন আপনার এটা জানা দরকার যে কোন সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন, কারণ আমি চাইলেই যে কোনো সঞ্চয়পত্র কিনতে পারবো না। যেমন আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে শুধুমাত্র যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং অবসর নিয়েছেন, এবং অবসরের পরে যে গ্র্যাচুইটি ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকা পেয়েছেন, সেই টাকা দিয়েই কেবলমাত্র পেনশনার্স সঞ্চয়পত্র কেনা যায়। আবার পরিবার সঞ্চয়পত্র যেটা আছে, এই পরিবার সঞ্চয়পত্র শুধুমাত্র মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি অথবা যেসব পুরুষের বয়স 65 বেশি, তারাই কেবলমাত্র পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। আর বাকি 2টা সঞ্চয়পত্র আছে, অর্থাৎ 5 বছর মেয়াদী এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই 2টি সঞ্চয়পত্রে পুরুষ, মহিলা এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানও কিনতে পারেন। যেমন সব প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড আছে, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড জমা হয়, সেই টাকা দিয়েও সঞ্চয়পত্র কেনা যায়। তাহলে আপনি জানলেন যে এই সঞ্চয়পত্রগুলো কে কে কিনতে পারবে। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ সঞ্চয়পত্র কিনবেন, তাহলে পরের যে ধাপে আপনার জানতে হবে সেটা হলো যে আপনি সঞ্চয়পত্র একসাথে কত টাকা কিনতে পারবেন। যেমন আপনি 10 টাকা হলে বাংলাদেশ 5 বছর মেয়াদী যে বাংলাদেশ সঞ্চয়পত্র আছে সেটা কিনতে পারেন, এবং করে সর্বোচ্চ একসাথে 25 লাখ টাকা পর্যন্ত কিনতে পারেন। আবার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র আছে, সেটা সর্বনিম্ন 1 লাখ টাকা দরকার পড়ে এবং সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত কেনা যায়। আর পরিবার সঞ্চয়পত্র হলো 10,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ হলো 10 লাখ টাকা। আর পেনশনের সঞ্চয়পত্র হলো সর্বনিম্ন 50,000 টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ যে লিমিটটা বলেছি, অর্থাৎ আপনি যদি চান যে আজকে আপনি সঞ্চয়পত্র কিনবেন, আপনার কাছে 10,000 টাকা আছে, তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। 1 লাখ টাকা হলে আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। এখন দেখা গেল যে আপনার কাছে আছে 15 লাখ টাকা এবং আপনি 15 লাখ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, পরিবার সঞ্চয়পত্র। তাহলে সর্বোচ্চ লিমিট হলো যেহেতু 10 লাখ টাকা, আপনি প্রথমে 10 লাখ টাকার জন্য একটা সঞ্চয়পত্র কিনতে পারেন, পরিবার সঞ্চয়পত্র। তারপরে যে বাকি 5 লাখ টাকা থাকে, সেই 5 লাখ টাকা দিয়ে আপনি আরেকটা সঞ্চয়পত্র একই দিনে কিনতে পারেন একই সাথে, কিন্তু 10 লাখ টাকার জন্য একটা, 5 লাখ টাকার জন্য একটা। আশা করি বুঝতে পেরেছেন। তবে যে লিমিটের কথা বলেছি, এটার আরেকটা লিমিট আছে যে আপনি একক নামে বা যৌথ নামে কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। আপনি চাইলে নিজের নামেও কিনতে পারেন, আবার আপনার নিজের নামে এবং আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, মা, ভাই, বোনের নামে, যৌথ নামেও আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন। একক নামের জন্য যে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র আছে এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে, একক নামে আপনি সর্বোচ্চ 30 লাখ টাকা কিনতে পারবেন, আর যৌথ নামে আপনি 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র শুধু এক নামেই কেনা যায়, যৌথ নামে কেনা যায় না। একক নামে আপনি সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। আর থাকে পেনশনের সঞ্চয়পত্র সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই যে আমি লিমিটের কথা বলেছি, এটা কিন্তু একক নামে আর যৌথ নামে আলাদা আলাদা যে 4টা সঞ্চয়পত্র আছে, এই সঞ্চয়পত্রের কথা বলেছি। এর বাইরে আরেকটা লিমিট আছে, সেটা হলো যে আপনি
ধরুন বাংলাদেশ সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন, আবার পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন, অথবা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন। আপনি যদি এক বা একাধিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি সর্বোচ্চ কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন? এই ক্ষেত্রে বলা আছে একক নামে আপনি সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, আর যৌথ নামে হলো 1 কোটি টাকা পর্যন্ত। ধরুন আপনি প্রথমে বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ যে লিমিট ছিল 30 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। তারপরে আর বাকি থাকে তাহলে 20 লাখ টাকা। আপনি 20 লাখ টাকা চাইলে আরও যে দুইটা সঞ্চয়পত্র আছে, অর্থাৎ 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র, ওই দুইটা সঞ্চয়পত্র আপনি বাকি 20 লাখ টাকা বিনিয়োগ করতে পারেন একক নামে। আর যদি যৌথ নামে চান, যে হ্যাঁ আমি কিনেছি এবং আমার ওয়াইফ বা হাজব্যান্ড বা মা বোনের নামে যৌথ নামেও কিনবো, তাহলে আপনি 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এখন আপনি জানলেন যে এই লিমিটগুলো দেওয়া আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করব? আপনি যদি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে আপনাকে এই সঞ্চয়পত্রটা 5 বছর ধরে রাখতে হবে। এর আগে যদি আপনি ভাঙিয়ে ফেলেন, তাহলে যে সর্বোচ্চ মুনাফা আছে, আপনি সর্বোচ্চ মুনাফাটা পাবেন না, কিছু কম মুনাফা পাবেন। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ হলো 3 বছর, আর বাকি যে দুইটা সঞ্চয়পত্র, অর্থাৎ পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র, এই দুইটা সঞ্চয়পত্রই মেয়াদ হলো 5 বছর। অর্থাৎ 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র, এই 3টা সঞ্চয়পত্রের মেয়াদ হলো 5 বছর। আপনি যদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে 5 বছর ধরে রাখলে আপনি সর্বোচ্চ মুনাফা পাবেন। আর যদি আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনেন, তাহলে 3 বছর পরে এটা ম্যাচিউর হবে। তাই আপনি আগে ভাবুন যে আপনি কতদিন ধরে আপনার যে বিনিয়োগ করছেন এটা ধরে রাখতে পারবেন। যেমন ধরুন আমি দেশের বাইরে থাকি, তাই আমি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র কিনেছি, কারণ আমার নিয়মিত টাকার দরকার হয় না। আপনার যদি নিয়মিত টাকার দরকার পড়ে, তাহলে আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারেন, অথবা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। যেমন ধরুন আপনার হয়তো 3 মাস পরে বা প্রতি মাসেই কিছু টাকার দরকার, কারণ হলো ছেলে মেয়েদের টিউশন ফি দিতে হয়, তাহলে আপনি পরিবার সঞ্চয়পত্র বা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারেন। কারণ এই দুইটা সঞ্চয়পত্রেই একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ 3 মাস অন্তর বা 1 মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয়, যে মুনাফা দিয়ে আপনি আপনার এই নিয়মিত খরচ বা ছেলে মেয়েদের পড়ালেখার যে টিউশন ফি, এগুলো দিতে পারবেন। তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি এই 4টা থেকে কোনটা আপনার জন্য উপযুক্ত। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো যে আপনি এই যে বিনিয়োগ করেছেন, 1 লাখ টাকা হোক বা 2 লাখ টাকা হোক বা 5 লাখ টাকা হোক, যেটা আপনি বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগ থেকে আপনি কত মুনাফা পাবেন। 4টা সঞ্চয়পত্র আছে, এই 4টা সঞ্চয়পত্রের জন্য আলাদা আলাদা মুনাফার হার বলা আছে। 5 বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে, সেটার জন্য মুনাফার হার হলো, আপনি যদি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন এবং 5 বছর পর্যন্ত যদি ধরে রাখেন, তাহলে 12.40 হারে আপনি মুনাফা পাবেন। আর যদি 7.5 লাখ টাকার উপরে হয়, তাহলে আপনি 12.37% মুনাফা পাবেন। এখানে দুইটা স্ল্যাব আছে, দুইটা সীমা আছে, অর্থাৎ আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাবেন। আর যদি 7.5 লাখ টাকার উপরে বিনিয়োগ হয়, তাহলে আপনি কিছুটা কম মুনাফা পাবেন। ধরুন আপনি 10 লাখ টাকা বাংলাদেশ সঞ্চয়পত্রে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাহলে আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত যে বিনিয়োগ করেছেন, এটার জন্য আপনি পাবেন 12.40 হারে মুনাফা। আর বাকি যে 2.5 লাখ টাকা আছে, সেই 2.5 লাখ টাকার জন্য আপনি পাবেন 12.37% করে মুনাফা। ঠিক তেমনই আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে 7.5 লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন 12.30 হারে, আর 7.5 লাখ টাকার উপর হলে 12.25%। পরিবার সঞ্চয়পত্রে আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের জন্য পাবেন 12.5%, আর আপনার 7.5 লাখ টাকার উপরে যদি যায়, তাহলে 12.37%। পেনশনার সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি মুনাফার হার 12.55%, এবং 7.5 লাখ টাকার উপরে যদি যায়, তাহলে আপনি পাবেন 12.37% হারে মুনাফা। তাহলে আপনি জানলেন যে 4টা যে সঞ্চয়পত্র আছে, আপনি যেটার জন্য উপযুক্ত, আপনি যেটার জন্য বিনিয়োগ করবেন, 7.5 লাখ টাকা পর্যন্ত একটা রেট এবং 7.5 লাখ টাকার উপরে হলো আরেকটা রেট। এই হারে আপনি 1 বছর শেষে মুনাফা পাবেন। এখন আপনি এই যে আমরা যে রেটটা বলেছি, এই মুনাফা থেকে কিন্তু আপনি যখন মুনাফা পাবেন,
তখন হলো আপনার কাছ থেকে উৎসে কিছু কর কর্তন করে রাখা হবে। এই কর কর্তনের হারটা হলো, যদি আপনার ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ থাকে তাহলে 5% হারে কর কাটা হবে, উৎসে কর কর্তন করা হবে। আর যদি আপনার বিনিয়োগ ৫ লাখ টাকার উপরে থাকে তাহলে 10% হিসেবে উৎসে কর কর্তন করা হবে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং হলো পরিবার সঞ্চয়পত্র, এই ৩টা সঞ্চয়পত্রের জন্যই একই নিয়ম। অর্থাৎ এই ৩টা সঞ্চয়পত্রেই যদি কেউ বিনিয়োগ করেন এবং যদি ৫ লাখ টাকার নিচে যদি বিনিয়োগ থাকে তাহলে উৎসে 5% করে কর কর্তন করা হবে। আর ৫ লাখ টাকার উপরে থাকে তাহলে 10%। ধরুন আপনি বিনিয়োগ করেছেন ৬ লাখ টাকা, তাহলে কিন্তু ৬ লাখ টাকার উপরে যে মুনাফা দেওয়া হবে সেটা থেকে 10% উৎসে কর কর্তন করা হবে। কিন্তু আপনার যদি বিনিয়োগ থাকে ৫ লাখ টাকা, তাহলে এই ৫ লাখ টাকার উপরে যে আপনি মুনাফা পাবেন ওই মুনাফা থেকে 5% উৎসে কর কর্তন করা হবে। তবে পেনশনার সঞ্চয়পত্রের নিয়মটা একটু আলাদা, এর ক্ষেত্রে একটু বেশি সুবিধা। এই ক্ষেত্রে হলো যদি আপনার বিনিয়োগ ৫ লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে উৎসে কোনো কর কর্তন করা হবে না। যদি আপনার বিনিয়োগ ৫ লাখ টাকার উপরে যদি থাকে, ধরুন ৬ লাখ টাকা আপনি বিনিয়োগ করেছেন, তাহলে সম্পূর্ণ মুনাফার থেকেই 10% কর কর্তন করা হবে। তাহলে আপনি জানলেন যে কত করে মুনাফা পাবেন এবং উৎসে কত করে কর কর্তন করা হবে। এবার চলুন আমরা জেনে নেই, এই যে আমরা বললাম যে আপনি বিভিন্ন হারে মুনাফা পাবেন এবং এ থেকে উৎসে কর কর্তন করা হবে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে আপনি যদি ১ লাখ টাকা কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান তাহলে কোন সঞ্চয়পত্রে আপনি কত টাকা মুনাফা পাবেন। আপনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করতে চান, ধরুন আপনার কাছে এখন ১ লাখ টাকা আছে এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে ১ লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন। যে ৪ ধরনের সঞ্চয়পত্র আছে সেই ৪ ধরনের সঞ্চয়পত্র কোনটাতে এই ১ লাখ টাকা বিনিয়োগ করলে কত টাকা আপনার রিটার্ন আসবে তা চলুন এবার দেখি। আপনি যদি ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রে ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ১ বছর পরে আপনি পাবেন ১২,৪০০ টাকা। এই ১২,৪০০ টাকা থেকে উৎসে, যেহেতু আপনার ধরে নিলাম যে আপনি আগে আর বিনিয়োগ করেন নাই, এটাই হলো আপনার প্রথম বিনিয়োগ, তাহলে আপনার ১২,৪০০ টাকা থেকে 5% উৎসে কর কর্তন করবে ৬২০ টাকা। আপনি পাবেন ১১,৭৮০ টাকা। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে আপনি পাবেন ১২,৩০০ টাকা, উৎসে কর কর্তন করবে ৬১৫ টাকা, তাহলে আপনি নেট মুনাফা পাবেন ১১,৬৮৫ টাকা। পরিবার সঞ্চয়পত্রে আপনি পাবেন ১২,৫০০ টাকা, ১২,৫০০ টাকা থেকে আপনার উৎসে কর কর্তন করবে ৬২৫ টাকা, তাহলে আপনি নেট আয় হবে ১১,৮৭৫ টাকা। আর যে পেনশনার সঞ্চয়পত্র আছে, যেহেতু এটা আপনি ১ লাখ টাকায় বিনিয়োগ করেছেন এবং এটা ৫ লাখ টাকার নিচে, তাই উৎসে কোনো কর কর্তন প্রযোজ্য না। অর্থাৎ আপনি যে ১২,৫৫০ টাকা আপনি মুনাফা পাবেন, সেই ১২,৫৫০ টাকাই আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণটাই হলো আপনার আয়। তাহলে এখন বলতে পারেন যে এই যে আমি জানলাম যে সবচেয়ে বেশি মুনাফা আসে পেনশনার সঞ্চয়পত্রে যদি ৫ লাখ টাকার নিচে থাকে, এবং অন্য ক্ষেত্রে হলো পরিবার সঞ্চয়পত্র, তারপরে হলো ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং এরপরে হলো ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। তাহলে আপনি কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন? এখানে আমার পরামর্শ হলো যে আপনি যদি প্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে সবার আগে ৫ লাখ টাকা পর্যন্ত আপনি পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। এতে করে আপনার উৎসে যে আপনি সর্বোচ্চ হারে হলো আপনি রিটার্ন পাবেন এবং হলো উৎসে কোনো কর কর্তন করা হবে না, অর্থাৎ সম্পূর্ণ টাকাটাই আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী না হন, তাহলে সবার আগে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন। এখন আপনি বলতে পারেন আমি তো পুরুষ ব্যক্তি, তাহলে আমি কিভাবে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করব? সেই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নামে, মা বা বোনের নামে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন। তো ৫ লাখ টাকা যখন তাদের নামে হয়ে যাবে, তারপরে আপনি আপনার নামে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র বা ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা বিনিয়োগ করুন। এতে করে আপনার কাছ থেকেও যে ৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন উৎসে 5% কর কর্তন করা হবে, এবং আপনার ওয়াইফের নামে বা বোনের নামে বা মার নামে যে কিনেছেন সেটার ক্ষেত্রেও 5% উৎসে কর কর্তন করা হবে, অর্থাৎ আপনারা 5% ট্যাক্স এখানে সেভ করতে পারছেন। তবে যে ৪ ধরনের সঞ্চয়পত্র আছে সেখানে যে উৎসে কর কর্তন এবং মুনাফার কথা যেটা বলা আছে, সেটা কিন্তু এই সুবিধাগুলো হলো সাধারণ ব্যক্তি যারা কর দেন না। যদি আপনি করদাতা হয়ে থাকেন
তাহলে আপনার জন্য সবচেয়ে বিনিয়োগের সেরা খাত হলো সঞ্চয়পত্র। এর কারণ হলো যে আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনার তিন দিক থেকে বেনিফিট হলো যে আপনি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এ থেকে আপনি সর্বোচ্চ হারে মুনাফা পাচ্ছেন। ধরুন আপনি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তাহলে আপনি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ করার কারণে 1 লাখ টাকা যদি বিনিয়োগ করেন তাহলে 1 বছর পরে আপনি পাবেন 12,400 টাকা। এই 12,400 টাকা থেকে 5% ট্যাক্স কর্তন করা হবে, যেটা হলো 620 টাকা। তাহলে এখানে আপনি পাচ্ছেন 11,780 টাকা। আপনি যেহেতু করদাতা, আপনি জানেন যে আপনি যখন ট্যাক্স ক্যালকুলেশন করেন তখন তা থেকে আয়কর রেয়াত যেটা আছে, কর রেয়াত, সেটা বাদ দেওয়া যায়। আপনি যে 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন সঞ্চয়পত্রে, সেই 1 লাখ টাকার উপরে কিন্তু 15,000 টাকা কর রেয়াত পাবেন। তাহলে আপনি আগে পেয়েছিলেন, মুনাফা পেয়েছিলেন 11,780 টাকা, এখন আবার আপনি 15,000 টাকা কর রেয়াত পেয়েছেন। এই দুইটা মিলে আপনার টোটাল বেনিফিট হলো 26,780 টাকা। অর্থাৎ আপনি একদিকে মুনাফা পাচ্ছেন, আবার আরেক দিকে 15,000 টাকা ট্যাক্স সেভ করছেন। এর ফলে প্রথম বছরে আপনার 26,780 টাকা সেভ হলো। দ্বিতীয় বছর থেকে আপনি কিন্তু এই 1 লাখ টাকার উপর আপনি কর রেয়াত দাবি করতে পারবেন না। যেই বছর আপনি বিনিয়োগ করেছেন শুধু কেবল সেই বছরই আপনি এই কর রেয়াত দাবি করতে পারবেন। পরের বছর যদি আবার আপনি বিনিয়োগ করেন তাহলে সেই টাকার উপরে আপনি আবার কর রেয়াত দাবি করতে পারবেন। আর নয়তো আপনি যে 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন দ্বিতীয় বছর থেকে আপনার নেট আয় হবে 11,780 টাকাই। তাহলে দুইটা সুবিধার কথা বললাম, আর্থিক সুবিধার কথা বললাম। একটা হলো যে আপনি 11,780 টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, মুনাফা পাচ্ছেন, 15,000 টাকা আপনি কর রেয়াত পাচ্ছেন। আরেকটা হলো চূড়ান্ত কর দায়, অর্থাৎ সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে যে মুনাফা দেওয়া হয় সে মুনাফা থেকে উৎসে 5% কর কর্তন করে রাখা হয় বা 10% কর কর্তন করে রাখা হয়। যেই কর কর্তন করে রাখা হয় সেটাই কিন্তু আপনার চূড়ান্ত কর। ধরুন আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি যখন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স রেট ব্যবহার করছেন, আপনার যদি এই 10% হারে বা 15% হারে যদি আপনি ট্যাক্স দেন, যেমন ধরুন প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত 0, তারপরে 1 লাখ টাকা পর্যন্ত হলো 5%, তার পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত হলো আপনার 10%। তো এইভাবে আপনি যদি ট্যাক্স ক্যালকুলেশন করেন, আপনার যদি 5%-এর উপরে বা 10% উপরে যদি আপনি ট্যাক্স স্ল্যাব অনুযায়ী যদি ট্যাক্স দেন, তাহলে আপনি এখানে সঞ্চয়পত্র থেকে ট্যাক্স কাটছে হলো 5% বা 10%, যেটা কেটেছে ওইটাই ট্যাক্স, আপনাকে আর বাড়তি কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে এইদিকেও কিন্তু আপনি আবার আয়ের উপরে ট্যাক্স সেভ করতে পারছেন। তার মানে একজন করদাতা চাইলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে 3 দিক থেকেই লাভবান হতে পারেন, আর্থিকভাবে লাভবান হতে পারেন। তাই একজন করদাতার জন্য সঞ্চয়পত্র বিনিয়োগে খুবই উত্তম। তবে আপনি করদাতা হন আর না হন, আমরা যারা সাধারণ ব্যক্তি আমাদের সবারই বর্তমানে যে অন্যান্য বিনিয়োগ খাত আছে তার মধ্যে সঞ্চয়পত্র অন্যতম। কারণ একদিকে সঞ্চয়পত্র হলো সরকার এটা ইস্যু করে থাকে, আপনি ম্যাচিউরড হওয়ার পরে আপনি অবশ্যই যে আসল এবং মুনাফা আছে সেটা পেয়ে যাবেন। তাহলে আজ জানলেন সঞ্চয়পত্র সম্পর্কে বিনিয়োগের বিভিন্ন সুবিধা। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।